This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলা স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। আর প্রথমেই আমাদের নজর রাখতে হবে উত্তর দিনাজপুরের দিকে, যেখানে জমি বিবাদকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি। গোয়ালপুকুরে জমি নিয়ে দুই পরিবারের মারপিট, লাঠালাঠি। বিপক্ষে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে, কারণ দেখতে পাচ্ছেন পুলিশও চলে এসছে, কিন্তু পুলিশকে রীতিমতো বেগ পেতে হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। জমি বিবাদ নিয়ে এই রণক্ষেত্র অবস্থা দেখুন। হাতের কাছে যে যা পারছে সেই লাঠি দিয়ে গাছের ডাল ভেঙে একে অপরের উপর হামলা। মহিলাদের হাতেও আমরা গাছের ডাল দেখছি ভাঙা। বেশ কয়েকজন আহত হয়েছেন, ছবি দেখতে পাচ্ছেন। গোয়ালপুকুর থানার পুলিশ পৌঁছয়ে বেশ কিছুক্ষণ পর তারা পরিস্থিতি সামাল দিতে পারেন। দুটি পরিবারের মধ্যে মারপিট কোন পর্যায়ে পৌঁছতে পারে দেখুন। আমবাগানের পাশে যে যা পারছে তা নিয়ে মারধর। রীতিমতো আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে দেখুন। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বরূপ। মানে এই ছবিটা দেখে বিশ্বরূপ মনে হচ্ছে যেন রাজনৈতিক দলের সংঘর্ষ দেখছে, কিন্তু আদতে তো দুটি পরিবারের মানে নিজেদের আত্মীয়র মধ্যে এতটা মারপিট, আগুন ধরিয়ে দেওয়া, একে অপরকে মেরে একেবারে রক্ত বার করে দিল। দেখো শর্মিষ্ঠা, জানিয়ে রাখি যে এইরকম ঘটনা কিন্তু এই জেলায় আগেও দেখেছে। মানে সামান্য জমি বিবাদ যে কোন আকার নিতে পারে এইসব ঘটনা কিন্তু তার প্রমাণ। দেখো আজকে যেটা হলো মোহাম্মদপুরে গোয়ালপুকুরের স্থানীয় সূত্রে যেটা জানা গিয়েছে, প্রায় 1 একর জমি নিয়ে সাইদুল ইসলাম ও ওহাব আলীর পরিবারের মধ্যে দীর্ঘ 5 বছর ধরে এই বিবাদ চলছিল। উভয় পক্ষই ওই জমির মালিকানা দাবি করে আসছিল। আজ সেই বিবাদ চরম আকার ধারণ করলে দুই পরিবারের মধ্যে এই মারামারি বাধে। তুমি দেখাচ্ছিলে এবং বলছিলে যে একটা সামান্য জমি বিবাদ কোন পর্যায়ে পৌঁছতে পারে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার পর এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিন্তু সেটা জানানো হয়নি, কারণ এখনো কিন্তু এলাকায় উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। পুলিশ সেখানেই মজুত রয়েছে, অবশ্যই ধরপাকড় চলছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে ঘটনার পর দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। অবশ্যই পরবর্তী সময় আমাদের ইনোসেন্ট কেস দেওয়া আছে স্যার, ইনোসেন্ট কেস দেওয়া আছে কোর্ট থেকে স্যার। তো আমরা বলছি যে কোর্টে কেসটা আছে, তো আমরা কোর্টে আমরাকে যদি দলিলে যদি আমরা পাই তো আমরা জমিটা নিব। জমিটা কাজে হয়নি, আবার চলে আসে, তো আমরা যাচ্ছি স্যার। উনসের কেস দেওয়া আছে। পুলিশেরা এসে বলছে কি তোমার জমি নাই, তোরা কি করে রেকর্ডটা করলো বলো তো দেখি। আর আমরাকে রাত্রে ঘুমতে ঘরে যাই, ঘর খুলতে দিচ্ছি না, কারণ আমরাকে কিরে লাঠি লাদনে ছড়াতে আপনার দেখ পুলিশ তো করে এলো। যখন মামলা চলছে, তো আজকে আপনারা জমিতে কি করতে গেছিলেন? জমি ওরা কিরে লোক নিয়েছে কাকু, ওরা দখল করতে। দখল করতে। আচ্ছা, জায়গাটা 40 বছর ধরে খাচ্ছি। ওরা বলছে আমাদের কাছে কাগজ আছে, তোমরা কাগজ দেখাও, আমরা জমি ছেড়ে দিব। থানা থেকে 112 ওদেরকে টাকা হলো। কোর্টে আমি একটা পার্টিশনের কেস করেছি, কোর্টে আমার থেকে এক্স পার্টি অর্ডার আছে, ওদের আসার নিয়ম নাই। টিএমসির গায়ের জোরে, টিএমসির অনেক নেতা এখানে যুক্ত আছে। আমরা মুনি রাব্বানি সবারই কাছে গেছি, ওরা বলছে সুখাসুখি 10 শতক 20 শতক জমি আমরা কেন দেবো স্যার? আমরা চাই আমাদের যে নতুন সরকার এসেছে বিজেপি সরকার, তার কাছে ন্যায্য বিচার চাই। এতদিন টিএমসি আমাদের আটকে রেখেছিল, আমরা কিছু করতে পারিনি। পুলিশের কাছে যায়, পুলিশ ফিরিয়ে দেয়, নেতাদের কাছে যায়, নেতারা ফিরিয়ে দেয়। আমরা 2021 থেকে এই কেসটা চলছে, এতদিন থেকে আমরা শুনছি। এখন যদি আমরা বিচার না পাই নতুন সরকার এসে, তাহলে কিসের সরকার, কিসের পুলিশ? পুলিশ এসে তাড়িয়ে দেয়, আবার যেই কাজ সেই হয়ে যায়।
নজর রাখতে হচ্ছে তারাপীঠের দিকে। তারাপীঠে হোটেলে মৃত্যু মিছিলের পর পদক্ষেপ প্রশাসনের, বন্ধ করে দেওয়া হচ্ছে 15টা হোটেল। তারাপীঠে 15টা হোটেল বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন বন্ধ করা হচ্ছে, এদের বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে, কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রশাসনিক বৈঠকে? সুপ্রিয়। শুভজিৎ, দেখো, তারাপীঠে যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা এবং যে ঘটনাতে 9 জনের মৃত্যু হয়েছে এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে অডিট কমিটি তৈরি করা হয়েছে। সেই অডিট কমিটিতে রামপুরহাটের এসডিপিও থেকে শুরু করে এসডিও এবং অন্যান্য বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন এবং সেই অডিট কমিটির আজ প্রথম বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের মধ্যে দিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারাপীঠের 15টি হোটেলকে অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে এবং তাদেরকে ক্লোজার নোটিশ, অর্থাৎ বন্ধ করার সেই নোটিশ, সেটা আজকের মধ্যেই তাদের পৌঁছে দেওয়া হবে, এমনটাও কিন্তু এসডিও তিনি নিজে দাবি করেছেন। এবং সেক্ষেত্রে এই হোটেলগুলোর বিরুদ্ধে যে অভিযোগ, যে দীর্ঘদিন ধরেই এই সমস্ত হোটেলগুলোর কাছে একটি হোটেল বা গেস্ট হাউস বা লজ পরিচালনার জন্য যে সমস্ত ছাড়পত্র থাকার দরকার, অর্থাৎ ফায়ার লাইসেন্স থেকে শুরু করে পলিউশন লাইসেন্স বা ফ্যাসাইয়ের যে অনুমোদন, এই কোনো রকম কোনো অনুমোদন কিন্তু এদের ছিল না। এবং সেই সমস্ত বিষয়গুলো জানতে চেয়ে তাদের কাছে যখন প্রশাসনের তরফ থেকে চিঠি দেওয়া হয়, এই সমস্ত হোটেল, লজ বা গেস্ট হাউসগুলো কোনো রকম কোনো রেসপন্স বা উত্তর দেননি। আর সেই জায়গা থেকে গতকালের যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং তারপরে যে অডিট কমিটি তৈরি করা হয়েছে, সেই অডিট কমিটির তরফ থেকে এই 15টি হোটেলকে অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, অডিট কমিটির বৈঠকে আজকে আরও যে সিদ্ধান্ত হয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামী কৌশিকী অমাবস্যার আগে গোটা তারাপীঠ জুড়ে প্রায় 400-র কাছাকাছি হোটেল রয়েছে। প্রত্যেকটি হোটেলে 5টি কমিটি গঠন করা, 5টি টিম তৈরি করা হয়েছে। এই টিমের সদস্যরা ইন্সপেকশন করবেন প্রত্যেকটি হোটেলে, যাতে ফায়ার ফাইটিং সিস্টেম থেকে শুরু করে যাবতীয় যা যা অনুমোদন দরকার, পলিউশন বা অন্যান্য সমস্ত কিছু ছাড়পত্র আছে কিনা, এবং সর্বোপরি ফায়ার ফাইটিং সিস্টেম, ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর, এগুলো যদি না থাকে সেগুলো পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হবে আগামী কৌশিকী অমাবস্যার আগেই। এবং এই যে 5টা টিম তৈরি করা হয়েছে, এই টিম কিন্তু সমস্ত হোটেল পরিদর্শন করবে এবং এই সিদ্ধান্ত যেমন হয়েছে তার পাশাপাশি 15টি নজর রাখো। এর আগেও আমরা অনেকটা হোটেলকে নোটিশও করেছিলাম, কিন্তু তাদের কাছ থেকে সেরকম আমরা রেসপন্সটা পাচ্ছিলাম না। কিন্তু যেহেতু এত বড় ইনসিডেন্ট কালকে ঘটেছে তারাপীঠে, আমরা আজকে আরও 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি, তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হবে। এরা যে হোটেলস এখন পর্যন্ত কাজ করছিল তাদের কাছে কিছুটা ডেফিসিয়েন্সিস পাওয়া গেছে, মানে ধরুন কি পলিউশনের সার্টিফিকেট নেই, ফায়ারের তাদের কাছে সার্টিফিকেট নেই, ইলেকট্রিসিটির কমপ্লায়েন্স নেই। এদেরকে অনেকবার নোটিশ করা হয়েছে আগে, যেহেতু এরা কমপ্লায়েন্স করছে না, তার জন্য আমাদেরকে এই ইনসিডেন্টের পরে এইটা স্ট্রিক্ট অ্যাকশন আজকে নিতে হচ্ছে। হোটেলগুলোর স্টাফ আর ম্যানেজার, এদেরকে নিয়ে আমরা এই বিফোর কৌশিকী অমাবস্যা আমরা একটা পুরো ড্রিল করব, যেখানে ফায়ারের লোক থাকবে, ওরা ট্রেনিংটা করাবে সব হোটেলকে স্টাফগুলোকে। মানে ট্রেনিংয়ের মধ্যে আমরা বেসিক্যালি এটা দেখব কি ফায়ার এক্সটিংগুইশারের ইউজটা কীভাবে করা যায়, আর যদি ফায়ার লাগে তাহলে যে পুরোটা ড্রিল থাকে ওরা পারফর্ম করে তাদেরকে একটু বুঝিয়ে দেবে। আমরা চেষ্টা করছি এই নেক্সট সপ্তাহ 10 দিনের মধ্যেই আমরা একটা বড় ড্রিল সবাইকে নিয়ে করব। মোটামুটি আমাদের তারাপীঠে অ্যারাউন্ড 400টা হোটেল আছে। 400 হোটেল থেকে মানে 2 জনও রিপ্রেজেন্টেটিভ যদি থাকে তাহলে আমরা অ্যারাউন্ড 800 to 1000 লোকের আমরা এই ড্রিলটা করাবো এই নেক্সট 10 দিনের মধ্যে। তারাপীঠে 15টি হোটেলে ঝাঁপ পড়েছে, কারণ সেখানে বেশ কিছু নিয়ম কানুন মানা হয়নি। কারণ সাম্প্রতিক যে মৃত্যু মিছিলের ঘটনা, তারাপীঠের হোটেলে আগুন লেগে সেখানে যে বেশ কিছু গাফিলতি ছিল, এটা অন্তত পরিষ্কার। এরপরে বিভিন্ন জায়গায় খতিয়ে দেখা হয়, বিভিন্ন হোটেলে খতিয়ে দেখা হয় এবং 15টি হোটেলকে ইমিডিয়েট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ সেখানে নিরাপত্তার অভাব রয়েছে। সেরকমই একটি হোটেলের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি। হিমাদ্রি, এই যে হোটেলের সামনে তুমি রয়েছো, সেখানে কোন কোন জায়গায় গাফিলতি রয়েছে, যারা কর্মী রয়েছেন, যারা মালিক রয়েছেন, তারা কি বলছেন? দেখো, আমি এই মুহূর্তে তারাপীঠ সংলগ্ন যে মুন্ডমালিনীতলা, সেই মুন্ডমালিনীতলার একটি হোটেলে রয়েছি। গিরিধারী ভবন বলে একটি লজ রয়েছে, সেই লজের সামনে রয়েছি। যে 15টি হোটেলকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু এই যে নাম গিরিধারী ভবন, সেই নামও কিন্তু রয়েছে। আমি এই যে হোটেলের যিনি মালিক, তিনি তার সাথে সরাসরি কথা বলবো যে ঠিক কি নোটিশ করা হয়েছিল, কি নির্দেশ দেওয়া হয়েছিল, কতটা মানা হয়েছে, কতটা মানা হয়নি। বলছি, এই যে লজের মালিক তো আপনি, বলছি আপনি তো মালিক, সেক্ষেত্রে আপনাকে কি নির্দেশ দেওয়া হয়েছে, কি শুনলেন? আমাকে কিছু বলেনি, এসপি সাহেব বলি যে এগুলো আপনি করবেন, জমা দেবেন, তাই বললেন। বলছি, আপনার কি যে সমস্ত সরকারি নিয়ম মানতে হয় সেগুলি মানেননি? না, মেনেছি, সব মেনেছেন। যে অগ্নি নির্বাপক যন্ত্র লাগিয়েছেন,
এমার্জেন্সি এক্সিট রয়েছে? হ্যাঁ দেখাতে পারবেন? ইমার্জেন্সি সিঁড়ি এখন একটাই, আর ওটা করবো, আর ওপর ছাদ খোলা থাকে। আচ্ছা, উনি হ্যাঁ বলছেন, হিমাদ্রি একবার দেখো না দেখাতে পারবেন? ওনার ওই তো সঙ্গে হোটেলে গিয়ে দেখানো যদি যাবে। খোলা থাকে কি কি অবস্থা। একেবারেই তার সাথে যাচ্ছি এই মুহূর্তে, তার যে হোটেল সেই হোটেলের ভেতর, তার সাথে গিয়ে কথা বলবো এবং দেখার চেষ্টা করব যে তার যে এই যে সিলিন্ডার, সেই সিলিন্ডার, এই যে আপনার হোটেলের রুম কতগুলো রয়েছে? আমাদের রুম আছে 7টা, ও নিচে ধরেন 4টা, তো আর উপরে 3টা, তার মধ্যে একটা কেয়ারটেকার থাকে। কর্মচারী কয়েকজন রয়েছে? কর্মচারী একজন। 7টা রুমে একটাই কর্মচারী? কর্মচারী, আর ছেলে এই কাজ করে। এই যে এটা আপনি কতদিন আগে লাগিয়েছেন? এটা তা মোটামুটি এসডিও যে অফিসে এই যে লেখা আছে, এই দিনই গিয়েছিলাম। কতগুলো রয়েছে? 7 এটা 3-4টে আছে। 3-4টে। আচ্ছা, বলছি সেক্ষেত্রে যে আপনাদের হোটেল মানে সরকারি নিয়ম অনুযায়ী আপনি যখন ব্যবসা করবেন সেক্ষেত্রে এমার্জেন্সি এক্সিট সেটা থাকা অবশ্যই প্রয়োজন, সেটা কি রয়েছে আপনার? ইমার্জেন্সি এক্সিট না থাকলেও আমার ব্যবস্থা আছে, মানে ছাদে যাওয়ার ব্যবস্থা আছে। তারপরে আর একটা সিঁড়ি আমরা ইমিডিয়েটলি করবো। এখন পর্যন্ত নেই। জনসব কিছু নাই, 3টে রুমে চাপ আছে। সিলিন্ডার 7টা রুমের জন্য একজন কর্মী দিয়ে 2-3টে দরকার নাই, আমি জানি দরকার, কিন্তু এখন যদি নাও থাকে তাহলে আমার চলে যাবে, কারণ আমার তো হেভি রুম নাই। আর বলছি এই যে 7টা রুম রয়েছে আপনার, যদি সেখানে 7টা ফ্যামিলি যদি আসে সেক্ষেত্রে 20 থেকে 22 জন লোক হতে পারে। সেই 20 থেকে 22 জন লোককে কি একজন কর্মচারী দিয়ে সামাল দেওয়া যাবে? একজন কর্মচারী মানে কি, এও তো কাজ করছি কর্মচারী, মানে আমার ছেলে তো বেকার, ও ওর সঙ্গে থাকে, সব কিছু কাজ করে, লজ্জা কিছু নাই, তা দুজনেই হয়ে গেল। দুজন কর্মচারীতেও সামাল দেওয়া যাবে? যাবে না কেন, দুজন। হ্যাঁ, একটা অভিযোগ বারবার উঠেছিল গতকাল যে হোটেল সেখানে এক্সিট, যে এমার্জেন্সি এক্সিট সেটা তালা মারা ছিল, সেটা তো আপনার নেই? না, আমার তালা মারা নাই, আমার সব ওপেন নেই। চলুন দেখাবো। দেখাতে পারবেন? হ্যাঁ চলুন। আর যেতে যেতে 2-1টা জিনিস জিজ্ঞাসা করো ফায়ার অডিট দেখো এই মুহূর্তে জিজ্ঞাসা করো যে খাদ্য দপ্তরের আধিকারিকরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রেড করতেন দেখেছি আমরা, এই সব জায়গায় কোনো সময় করা হয়েছে কিনা, না উদাসীনতা ছিল, এই বিষয়গুলো জিজ্ঞাসা করো। বলছি আপনার কাছে যে খাদ্য দপ্তরে যা আধিকারিক তারা কি কোনো সময় এসেছিলেন? না, আমার তো হোটেল ফুডিং নাই, শুধু লজিং। আচ্ছা, ফায়ার ব্রিগেডের দপ্তর থেকে কেউ এসেছিলেন কোনোদিন চেক করে গিয়েছে? হ্যাঁ, ওই যে অফিসার এখানে যে অফিসার সে দেখে গেছে। নিয়মিত কতদিন আগে সেটা? তার 1.5 মাস আগে। 1.5 মাস আগে? হ্যাঁ। কি বলে গিয়েছে? এগুলো গাড়ি হবে, আমার পাইপ করার দরকার নেই, পরে যদি একতলা করেন তখন আমি পাইপ করি, মানে আর কি চৌবাচ্চা করে। সেক্ষেত্রে নামার যদি কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে সাধারণ মানুষ তো এই একটা সিঁড়ি দিয়েই নামতে হবে? না, এখন আপাতত সেরকম ঘটনা ঘটেনি, কিন্তু করতে হবে, এখন হট করতে হয়নি, আমরা করব এবং সেরকম ব্যবস্থা করে রেখেছি। ছাদ দিয়ে গেলে সেক্ষেত্রে তো ছাদ দিয়ে ঝাঁপ দিয়ে মারা যাবে। ছাদ দিয়ে গেলে প্রাণে বাঁচবে, মানে আগুনের ভয় থেকে ছাদে চলে যাবে, মানে আগুন থেকে বাঁচতে ছাদে গিয়ে দাঁড়াবে আপাতত। তারপরে আমি যখন করবো তখন আবার সিঁড়ি করবো, আমরা পুজো করি করতে লাগবো। এখন তারপরে কি ঝাঁপ দেবে না হেলিকপ্টার উদ্ধার হবে, কি বলতে চাইছো? আমার অত রুম আমার নাই, এই তো দেখতে পেয়েছেন। মানে ছাদ থেকে আপনার যদি ধরুন আগুন লেগে গেল, আপনারা ছাদে পাঠালেন, ছাদ থেকে কিভাবে রিকভার করা যাবে তাকে? আগুন জ্বললে তো বিল্ডিং পুরোটাই তখন নষ্ট হয়ে যেতে পারে। সেই ব্যবস্থা করতে হবে, এখনো করেননি? না, আমার সিঁড়ি একটাই, দেখতে পাচ্ছেন ওই সিঁড়ি। ঠিক এই কারণেই কি নোটিশ আপনাকে করা হয়েছে? মানে একটা বাড়িতেই একটা হোটেল দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আর স্বাভাবিক নিরাপত্তা, মানে হোটেল দাঁড় করাতে গেলে যে নিরাপত্তা দরকার, পুণ্যার্থী যারা আসবেন তাদের যে নিরাপত্তা দরকার, সেই নিরাপত্তা সেরকম খুব সামান্য, মানে বলতে গেলে নেই, কারণ এমার্জেন্সি এক্সিটের কোনো রকম ব্যবস্থাই করা হয়নি। এবং হোটেল মালিক তিনি বলছেন যদি আগুন লাগে প্রাথমিকভাবে গিয়ে তারা ছাদে দাঁড়াবেন, সেখান থেকে কিভাবে উদ্ধার করা যাবে সেটা কিন্তু অন্তত উত্তর দিতে পারছেন না। আর এই মুহূর্তে আমরা তো বিভিন্ন হোটেলের ছবি আপনাদের সামনে দেখাচ্ছি যেখানে রীতিমতো বন্ধ করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু গতকাল যখন তারাপীঠের হোটেলে আগুন লাগে তখন কেউ পাশের পুকুরে ঝাঁপ দেয়নি তো? মানে এই ভদ্রলোক যে যুক্তি দেখালেন যে ছাদে গিয়ে দাঁড়াবেন, প্রাথমিকভাবে ছাদে গিয়ে দাঁড়াবেন, কিন্তু সেখান থেকে কিভাবে উদ্ধার করা হবে সেটার কোনো উত্তর দিতে পারলে না। সেরকমই কোনো ঘটনা গতকাল হয়নি তো, কারণ এমার্জেন্সি গেট তো বন্ধ ছিল। সেই কারণে তারাপীঠে হোটেল সংলগ্ন পুকুরে আজ তল্লাশি চালানো হয়। ডুবুরে নামিয়ে তল্লাশি চালিয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে হোটেল লাগোয়া পুকুরে
ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যে তল্লাশি সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। একেবারে আমরা ডান দিকের ছবিটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে সেই 5তলা হোটেল যেখানে সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, 9 জনের মৃত্যু হয়, বাকি আবাসিকদের উদ্ধার করা হয়। তবে আর কোনো আবাসিক যারা এই হোটেলে ছিলেন অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রাণ বাঁচানোর জন্যে এই হোটেলের ব্যালকনি বা অন্য কোনো জায়গা থেকে এই পুকুরের জলে তারা ঝাঁপ দিয়েছিলেন কিনা বা তলিয়ে গেছেন কিনা সেই বিষয়টা সম্পূর্ণরূপে সুনিশ্চিত হতে চাইছেন জেলা পুলিশের আধিকারিকরা। আর সেই কারণেই হোটেল লাগোয়া পুকুরের যে অংশ বা গোটা পুকুর জুড়েই কিন্তু আমরা দেখছি যে একেবারে বোট নিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যারা ওয়াটার উইংয়ের সদস্যরা রয়েছেন তারা তল্লাশি চালাচ্ছেন। এমনকি তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জলে নেমেও কিন্তু একেবারে হোটেল লাগোয়া যে অংশটা রয়েছে পুকুরের সেখানে জলে নেমেও কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে তল্লাশি চালানো হচ্ছে। যদিও জেলা পুলিশের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যু, বাকি আবাসিকদের সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। কোনো আবাসিক এখনও পর্যন্ত নিখোঁজ আছেন এমন কোনো তথ্য নেই, কিন্তু তা সত্ত্বেও জেলা পুলিশের তরফ থেকে 100% নিশ্চিত হওয়ার জন্যেই কিন্তু এই পুকুরের জলে যে তল্লাশির যে কাজ সেটা চালানো হচ্ছে। যদি সেরকম কোনো সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয় এই ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের ওয়াটার উইংয়ের যে ডুবুরি রয়েছে তাদেরকেও সঙ্গে নিয়ে আসা হয়েছে, প্রয়োজনে তাদেরকে জলে নামিয়েও কিন্তু তল্লাশি চালানো হবে। রামপুরহাট থেকে ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। তারাপীঠের বিদেশিনী হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার 2 পুলিশের জালে হোটেল মালিক এবং তার ছেলে। গতকালই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় হোটেল মালিকের ছেলে কল্যাণ পালকে, আর এরপর হোটেল মালিক প্রবীর পালকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে সুমোটো মামলা রুজু করেছে পুলিশ। অনিচ্ছাকৃত ভুল, গাফিলতি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আলাদা অভিযোগ দায়ের করেছে দমকল। অগ্নিকাণ্ডের তদন্তে রামপুরহাটে এসডিপিওর নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 9 জন পুণ্যার্থীর। আলিপুরদুয়ার ও মেঘালয়ের 9 পুণ্যার্থী বেঘরে প্রাণ হারান। মৃত্যু মিছিলের দায় কার, এটাই তো কোটি টাকার প্রশ্ন। তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল। কয়েকদিন আগে আমরা দেখিয়েছি না এই রবিবারে নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা এবং তার ছেলের খুনের ঘটনা, এবং এই খুনটা কখন হয়েছে জানেন? জব্বারের সঙ্গে যখন পঞ্চায়েত প্রধান মানে তার স্ত্রী দেখা করেন তার পরদিনই জোড়া খুনের ঘটনা। নদিয়ার নাকাশিপাড়ায় সপুত্র কংগ্রেস নেতা খুনে এখন এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি মহাদেব। মহাদেব, এই বিষয়টাই প্রথম থেকে একটা জোরালো হচ্ছিল যে এখানে পঞ্চায়েত প্রধানের ঠিক কি ভূমিকা, অর্থাৎ জব্বারের স্ত্রীর কি ভূমিকা, বিষয়টা কি কোথাও পরিষ্কার হলো তদন্তকারী আধিকারিকদের কাছে? একদমই তদন্তকারী আধিকারিকদের কাছে বিষয়টি প্রথম থেকেই কিন্তু সন্দেহের তালিকা ছিল এবং তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিলেন এবং সেখানে দেখা যাচ্ছে যে জুব্বার শেখ সঙ্গে দেখা করেছিল জেলে থাকাকালীন তার স্ত্রী ফতেমা বেবি, এবং দেখা করার পরই পরের দিনকে এমন ঘটনা, অর্থাৎ যে কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পরই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে আদালতে পাঠিয়ে 9 দিনের পুলিশ হেফাজত পেয়েছে। অর্থাৎ এখনও বেশ কিছু তদন্ত বাকি আছে, তবে বেশ কিছু তথ্য তো পুলিশ পেয়েছে হাতে, যেমন বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজের সাথে মিলিয়ে দেখা হয়েছে এবং তার স্ত্রী যে গিয়েছিল কোর্টে তার সাথে দেখা করতে জুব্বারের সাথে জেলের মধ্যে, সেই সিসিটিভি ফুটেজ এবং সেটাও কিন্তু সংগ্রহ করা হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে জেল থেকে বসে যে পরিকল্পনা ছক তৈরি করেছিল জুব্বার, সেই পরিকল্পনা ছক বাস্তবে রূপ দিয়েছিলেন কিন্তু এই ফতেমা বিবি। আর এই ফতেমা বিবি বাস্তবে রূপ দিতেই কিন্তু বেশ কিছু তার অনুগামী যারা রয়েছেন বা বেশ কিছু তার সহকর্মী যারা রয়েছেন তাদেরকে ব্যবহার করা হয়েছিল এবং এই ঘটনা ঘটানো হয়েছিল। দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে একটি কালো রঙের গাড়ি ব্যবহার করা হয়েছিল, সেই গাড়িটি যেখানে খুন হয় অর্থাৎ ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ আগে থেকে দাঁড়িয়েছিল। যখন ওই গাড়িটি যায় নির্জন এলাকা, তখনই কিন্তু সুযোগ বুঝে সেই গাড়িটির উপর ঘটানো হয় এবং এতে পুরোপুরি একটা অ্যাক্টিভ ভূমিকা ছিল তার স্ত্রী পঞ্চায়েত প্রধানের, এবং সেই অনুমানটা প্রথম থেকে একটা ছিল, তাই এবার নিশ্চিত হচ্ছে তদন্তকারী আধিকারিকরা। আর এই যে রবিবার শুভেন্দু অধিকারী নবানে ঠিক কি দাবি করেছিলেন এই কংগ্রেস নেতা খুনের ঘটনা, তিনি বলেছিলেন জেলে বসে জুব্বারে কংগ্রেস নেতা এবং তার ছেলেকে খুনের ছক কষেছিল। দেখুন কি বলেছিলেন। তৃণমূলের লোকেরা মেরেছে, আমরা তো সবাইকে আইনের শাসন দিচ্ছি, তামান্নার ক্ষেত্রেও দিয়েছি। ওখানে জব্বার শেখ জেলে আছে, জেল থেকে মারিয়েছে। প্রাথমিকভাবে এসপি আমাকে যা জানিয়েছে, অ্যারেস্ট হয়েছে ওখানে জব্বর শেখের স্ত্রী অ্যারেস্ট হয়েছে, যিনি তৃণমূলের প্রধান। খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেসের ছাড়া ওই লম্পট যারা এখনও
ওই যে আমার কাছে দুবার হেরেছে তার সঙ্গে যে লোকগুলি আছে, ওই লম্পটরা ছাড়া কেউ এই ধরনের নোংরা রাজনীতি করতে পারে। নাকাশিপাড়ায় সর্বোচ্চ কংগ্রেস নেতা খুনে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মোট গ্রেপ্তার 5। খুনের ঘটনায় ধৃতদের কি ভূমিকা তদন্তে নাকাশিপাড়া থানার পুলিশ। হালি শহরের দিকে নজর রাখতে হচ্ছে। হালি শহরে পুলিশি লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু, তদন্তে সিআইডি। লকআপে অচৈতন্য অবস্থায় উদ্ধার হন বিরজু কেওট। পরে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ডিটেল নেব অনন্তর কাছ থেকে। অনন্ত, দেখো, সিআইডি তদন্ত, সিআইডি সেই তদন্তের ভার নিয়েছে। আর সেই সিআইডি যে এই যে বিরজু কেওটের মৃত্যু লকআপে এই দায়িত্ব নেওয়ার পরই সিআইডির সঙ্গে সঙ্গে কিন্তু ভালো খুশি, এবং বিরজু কেওটের যে স্ত্রী জেনি শর্মা তিনি বলছেন মুখ্যমন্ত্রী যেমন বলে গেছেন তেমন কাজটি করছেন। তবে ভালোই হয়েছে সিআইডি তদন্ত নেওয়ায়, আসল দোষী কে সেইটা খুঁজে পাওয়া যাবে এবার। এই যে আশা তার প্রতি আছে। এবং দেখো, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এলাকারই বিধায়ক বীজপুরের সুদীপ্ত দাসকে। তারা সিআইডি তদন্তের ভার নিল, কি হবে, কতটা এগোবে তদন্ত? একদম এতে প্রমাণিত যে 11 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, কোনো দলের নয়। পশ্চিমবঙ্গ প্রথম বোধ হয় মানে মুখ্যমন্ত্রী পেল যে সবার, কোথাও কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা নেই, কিচ্ছু নেই ঘটনার। বরং সিআইডি তদন্ত কেউ চায়নি, মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন যাতে ঘটনা, প্রকৃত ঘটনা সামনে আসে এবং পরিবারের পাশে আছে। আমি আছি, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, গোটা সরকার আছে, কোথাও কোনো রং নেই। বরং বিরোধী রাজনৈতিক দল করতো, তারপরেও এই মানবিক মুখ্যমন্ত্রী যে তার বাচ্চার কথা ভেবে, তার স্ত্রীর কথা ভেবে, তার পরিবারের কথা ভেবে সব রকম সাহায্য করবে এবং প্রকৃত দোষীরা যারাই ঘটনার প্রমাণ হবে শাস্তি পাবে। এই আশা ভরসা কিন্তু জেনি শর্মা আমাদের জানিয়েছেন যে তার যে স্বামীর যারা হত্যাকারী যে পুলিশ অফিসার তাদের কঠোর শাস্তি হবে, এই ভরসা তার আছে। এবং সেটা তিনি জানিয়েছেন সিএম যখনই এসেছেন শুভেন্দু অধিকারী, তখনই তারা ভরসা পেয়েছেন। তবে তাদের যে দায়িত্ব সিএম নিয়েছেন সেটাও তিনি বলেছেন। সঙ্গে থাকো, পরিবার কি বলেছে একবার শোনাবো। খুশি আমি অবশ্যই, বললাম তো। এখন তো আমি এটা বলতে পারবো না যে আমি 100% খুশি। যেদিন আমি এই পুরো ঘটনার বিচার পাবো সেদিন আমি জোর গলায় বলতে পারবো যে আমি 100% খুশি। এখন তদন্তভার যেহেতু সিআইডির হাতে গেছে এবং ভরসা আছে, এবং আমাকে সিএমও বলেছেন যে যারা এই দোষ করেছে তাদের শাস্তি হবে। আমি সেই কথার উপর ভিত্তি করে এবং সিআইডি যেহেতু এখন এই কেসটা দেখছে তার উপর ভরসা করে আমি খুশি। কিন্তু পুরো খুশি হব যেদিন যারা আমার হাজব্যান্ডকে মেরেছে তাদের পুরো শাস্তি হবে, সেই দিন আমি 100 কেন তারও বেশি খুশি হব। হালি শহরে তৃণমূল কর্মী বিরজু কেওটের মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতি মেনে নিয়ে গত 10ই অক্টোবরই তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন? পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি ক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারিতে যা রেকমেন্ডেশন দেবে তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ আমরা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, চলতি সপ্তাহে রাজ্যে আসছেন অমিত শাহ। 3 দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি সপ্তাহে রাজ্যে আসছেন অমিত শাহ, 3 দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তবর্তী জেলার ডিএমদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন অমিত শাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়া ফৌজদারি আইন নিয়ে আলোচনা সভাতেও যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে খবর পেয়েছি আমরা। চলতি সপ্তাহে রাজ্যে আসছেন অমিত শাহ, 3 দিনের সফরে রাজ্যে আসছেন তিনি। সীমান্তবর্তী জেলার ডিএমদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন অমিত শাহ।
অত্যন্ত সিগনিফিকেন্ট। যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক জঙ্গি অথবা চর গ্রেপ্তার হচ্ছে, ঠিক সেই সময় রাজ্যে এসে সীমান্তবর্তী জেলা তার ডিএমদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। অত্যন্ত সিগনিফিকেন্ট। নয়া ফৌজদারি আইন নিয়ে আলোচনা সভাতেও যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একের পর এক হাই প্রোফাইল বৈঠক করবেন তিনি। এখনো পর্যন্ত আমাদের কাছে সূত্র মারফত যে খবর রয়েছে, চলতি সপ্তাহে রাজ্যে আসছেন অমিত শাহ। 3 দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কবে আসছেন, মূলত কর্মসূচিগুলো কি কি, আর এই কর্মসূচির কতটা সিগনিফিকেন্ট সায়ন্ত? দেখো, অবশ্যই তো সিগনিফিকেন্ট, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাজ্যে আসেন তখন বিশেষত তিনি সীমান্ত সুরক্ষা নিয়েই বিশেষভাবে পর্যালোচনা করতে আসেন এবং কি অবস্থা, যেহেতু রাজ্যের পালাবদল করেছে, রাজ্য সরকার জমি দিয়েছে, সেখানে ফেন্সিং এর কাজ কতটা এগিয়েছে, যাবতীয় কাজ তিনি বিষয়গুলো পর্যালোচনা করতে আসছেন। একই সঙ্গে কিছু সরকারি কাজ প্রোগ্রামতেও তার যোগদান করার কথা রয়েছে, দলের কিছু কর্মসূচিতে তার যোগদান করার কথা রয়েছে। তবে বিশেষত তিনি আসছেন রাজ্যের সঙ্গে বৈঠক এবং একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, সীমান্ত সুরক্ষা নিয়ে বিএসএফ, এসএসবি এবং তাদের সঙ্গে যে বৈঠক সেটাও তার করার কথা রয়েছে। সেই সময় অমিত শাহ রাজ্যে আসছেন যখন রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক জঙ্গি অথবা জঙ্গিদের সহযোগী চরেরা গ্রেপ্তার হচ্ছে। একদমই, দেখো যে এমন সময় আসছেন যখন পরপর বিশেষ করে কলকাতাকে বেস করে যখন জঙ্গিরা নিজেদের বিভিন্ন করিডোর তৈরি করছে, কোথায় কোথায় মূলত পার্থক্য রয়ে যাচ্ছে, কেন সীমান্তে আবার নতুন করে সক্রিয় হচ্ছে সিপাস্টার গুলো, এইগুলোই মূলত আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পারে বলে সূত্রের খবর। তোমার কাছে আবার আসবো। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, এর আগে আমরা দেখেছিলাম কোচবিহার থেকে, বা এর আগে আমরা ব্রেক করেছিলাম রায়গঞ্জ, কোথাও গিয়ে উত্তর দিনাজপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে চর গ্রেপ্তার হচ্ছে। সেখানে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে আসা এবং এই বর্ডারের দিকে বা সীমান্তের দিকে বিশেষ নজর দিয়ে বৈঠক, সিগনিফিকেন্ট কতটা? দেখো, সরকারিভাবে যে কর্মসূচির কথা বলা হয়েছে তাতে ভারতীয় ন্যায় সংহিতার পাঠ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। শিলিগুড়ির কাওয়াখালীতে একটি সভা বা জনসভা করবেন তিনি। কিন্তু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং উত্তরবঙ্গ চিকেন নেক, যে কথাটা তুমি বলছিলে, রাজ্যে একাধিক জঙ্গি গতিবিধি, একাধিক গ্রেপ্তার, সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ এই সফর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সফরেই প্রাথমিকভাবে যা খবর মিলছে তাতে আরো একবার এই সীমান্তে যারা পাহারা দিচ্ছে বিভিন্ন বাহিনী, সেই বাহিনীর কর্তাদের সঙ্গেও কিন্তু বৈঠক করতে পারেন অমিত শাহ। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অমিত শাহের এই সফর। ধন্যবাদ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার মুখেও টুকরে টুকরে গ্যাংয়ের প্রসঙ্গ, দেশ রক্ষায় মহিলাদের এগিয়ে আসার ডাক দিচ্ছেন তিনি। এটা কি বলেছেন আজকে শুনুন। উত্তর কলকাতার 60টি ওয়ার্ডে এই অন্নপূর্ণা যোজনা বাহিনী আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন সংগঠনের মতো, যাতে আগামী দিনে মহিলার অধিকার এবং মহিলাদের উপর কোনো রকমে অত্যাচার অবিচার হলে আপনারা মা বোনেদের পাশে দাঁড়াতে পারেন। এবং টুকরে টুকরে গ্যাং যারা দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করতে চায়, আমাদের স্বদেশ প্রেম জাতীয়তাবাদে আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা বীরাঙ্গনার ভূমিকা নেবেন। দেশ ও মাতৃকাকে, রাষ্ট্রকে, ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য সেটা রক্ষা করার জন্য। বাঁকুড়ায় সিজেপি সমর্থকের পরিবারের পাশে দাঁড়ানোয় বামেদেরকে নিশানা দিলীপের। কমিউনিস্টরাই ছারপোকা আরশোলা তৈরি করে বিস্ফোরক রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। বামেদের হাত ধরেই দেশদ্রোহীদের আন্দোলন, দাবি দিলীপের। লালকেল্লায় মাওবাদ মনোভাবাপন্নদের দিমাগি নকশাল বলেছিলেন প্রধানমন্ত্রী। এবার বামেদের বিরুদ্ধে সিজেপি আন্দোলনে উস্কানির অভিযোগ দিলীপের। বাংলা আইন শৃঙ্খলার অবনতি হলে বরদাস্ত নয়, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। ককরোচ মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে, কমিউনিস্টদের মাথায় এসব আসে। তারাই আরশোলা, তারাই ছারপোকা, তারাই তৈরি করে আর সারা দুনিয়ায় উৎপাত করে। ওদের হাত ধরেই এ ধরনের যারা অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল, তারাই এসে এখানে আন্দোলনের নামে সমাজে উৎপাত তৈরি করে। আর দিল্লিতে এক্সপেরিমেন্ট হয়েছে, দেখা গেছে এখন যারা লাফিয়েছিল তারা ভুগছে। পশ্চিমবাংলার সরকার আছে সতর্ক, খেয়াল রাখছে এ ধরনের কোনো রকম অশান্তি, আইন শৃঙ্খলা সমস্যা কাউকে করতে দেওয়া হবে না। দেখুন, এসব বাচ্চা ছেলে কি বললো তাতে কার কি যায় আসে বলুন? উনি কি বলতে চাইছেন? পশ্চিমবাংলায় সরকার আছে, দিল্লিতে সরকার ছিল না।
এখানে শুভেন্দু আর দিলীপের সরকার শক্তিশালী, আর ওখানে মোদী অমিত শাহ সরকার দুর্বল। মোদী অমিত শাহ সরকার তো এই কক্কর জনতা পার্টির তারায় বাধ্য হলো ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করাতে। মোদী অমিত শাহ সরকার তো হেরে গেল, এখানে দিলীপ শুভেন্দু তো লাফাচ্ছে কেন? শুনুন, পুলিশ সঙ্গে থাকলে না এরকম ভাষণ সবাই দিতে পারে। কদিন আগে পর্যন্ত পুলিশ ছিল বলে এখন দিলীপ ঘোষ এসব বলছে, কদিন আগে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি এইসব বলতো। এখন পুলিশ নেই, এখন ডিম খাচ্ছে।